বাংলাদেশে আইসিইউ অথবা ইন্টেনসিভ কেয়ার ইউনিট প্রথম স্থাপিত হয় 1980 সালে এবং তারপর থেকে এই আইসিইউ বেডের সংখ্যা আমাদের সরকারি বেসরকারি হাসপাতালে বেড়েছে। কিন্তু তারপরও এই সেবাটি এখনও বাংলাদেশে যেটুকু দরকার সেই পর্যাপ্ত পরিমাণে নেই। যেমন 2018 সালের একটি গবেষণায় দেখানো হয়েছিল যে ঢাকা মেডিকেল কলেজে প্রতি মাসে 500 থেকে 600 রোগী আইসিইউ সেবার জন্য আবেদন করেন, কিন্তু তার মধ্যে মাত্র 80 থেকে 90 জনকে তারা এই সেবাটি দিতে পারেন। আইসিইউ কেবল বেডের বিষয় না, এটি কিন্তু একটি সম্পূর্ণ পরিপূর্ণ যত্নের বিষয়। একজন মানুষ যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকেন তখন এই মানুষটিকে বাঁচিয়ে তোলার বা বাঁচিয়ে রাখার একটি চমৎকার সুযোগ থাকে এই আইসিইউ সেবার মাধ্যমে। বাংলাদেশে এখানে আমরা কতটুক এই জায়গাটা এগিয়েছি এবং আমাদের কি করণীয়, বিশেষ করে এই যে জীবন মৃত্যুর সময়ে যখন মানুষটি অবস্থান করে তখন তার সাথে কতটা মানবিকভাবে আচরণ করতে পারি আমরা আইসিইউ সেবা দেওয়ার সময়, এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং আজকে আমাদের আলোচ্য বিষয় মানবিক আইসিইউ, আমাদের প্রত্যাশা ও করণীয়। এ বিষয়ে কথা বলার জন্য একজন বিশেষজ্ঞকে আমাদের মাঝে উপস্থিত পেয়েছি। আছেন অধ্যাপক ডক্টর আয়েশা মান্নান শিকদার, বক্ষব্যাধি ও ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ, ইউনিভার্সিটি অব পাইক, যুক্তরাষ্ট্র। অধ্যাপক আয়েশা মান্নান শিকদার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার। এবার এই প্রসঙ্গ যেটি আমি আলোচ্য সূচিতে একদম টাইটেল হিসেবে রেখেছি, মানবিক আইসিইউ, এই কথাটি আপনার কাছে কিভাবে প্রতিধ্বনিত হচ্ছে? মানবিক আইসিইউ কথাটি আসলে কেমন, মানে এটি আদৌ কি সুযোগ আছে? আপনার কথাটা শুনে আমার এত ভালো লাগছে। মানবিকতা ছাড়া তো আইসিইউ কেয়ার হয় না। আমরা জানি যে একজন মানুষের লাস্ট 15 days অফ লাইফ, জীবনের শেষ 15 দিন হয়তো কোনো আইসিইউতে কাটবে এবং হয়তো কোনো নার্স বা ডাক্তারের হাতে আমরা মারা যাব, আমাদের প্রিয়জনের হাতে নয়। তো মানবিক আইসিইউটা অসম্ভব প্রয়োজন। আইসিইউতে আমরা যদি এই প্যাশনটা নিয়ে বা মানবিকতা নিয়ে, সবচেয়ে প্রথম এই কনসেপ্টটা আমাদের মাথায় থাকতে হবে। আর সেজন্য কিন্তু আইসিইউর সেট আপটা দরকার। আমরা ইউনাইটেড স্টেটসে যেরকম সেট আপ আছে সেটাতে অটোমেটিক্যালি মানবিকতা কিন্তু চলে আসে। আর সেখানে বাংলাদেশে আমার বেশ কিছু সাজেশন আছে যে একটা আইসিইউ তৈরি করতে বা এই যে একটা কালচার, আইসিইউ কালচার ফলো করতে একটা মানবিক আইসিইউর অ্যাবসলিউটলি প্রয়োজন। আমি 2018 সালের যে গবেষণাপত্রটির রেফারেন্স দিয়েছিলাম শুরুতে, সেখানে কিন্তু উনি ঢাকা মেডিকেল কলেজেরই অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্টের কাজ করছিলেন এবং আইসিইউ বিভাগেও ছিলেন। উনি কিন্তু একটি কথা বলেছেন যে বাংলাদেশে এই যে আইসিইউ বেডগুলো স্থাপিত হয় বিভিন্ন হসপিটালে, সেগুলো দেখাশোনা অথবা প্রপার স্ট্যান্ডার্ড মেনটেন করে হচ্ছে কিনা এটার জন্য খুব এস্টাবলিশড বা রেগুলার কোনো রেগুলেটরি বডি নাই। এই বিষয়টি 2018 সালের কথা, আমি নিশ্চিত না যে এখন এসে সেটার পরিবর্তন হয়েছে কিনা। আপনি যেহেতু একটি সোসাইটির সেক্রেটারি, এখানে ইন্টারন্যাশনাল সেক্রেটারি, আপনার কি এই বিষয়ে জানা আছে কিছু, যে এই বিষয়ে কীভাবে হচ্ছে আর কি? আসলে কোনো রেগুলেটরি বোর্ড নাই, রেগুলেটরি বোর্ড দরকার। যেমন ধরুন ইউনাইটেড স্টেটসে প্রতিটি হাসপাতালে একটি ইনস্টিটিউশনাল রেগুলেটরি বোর্ড আছে, আইআরবি বলে, এবং তারা যদি কোনো সমস্যা পায় তারা সাথে সাথে কিন্তু আইসিইউ বন্ধ করে দিতে পারে। তো এই রেগুলেটরি বোর্ড হওয়া উচিত যে অন্য যারা ওভারসি করবে, নন আইসিইউ একটা গ্রুপ, এবং আইসিইউর কেউ সেটার সদস্য থাকবে, কিন্তু তারা দেখবে যে আইসিইউটা যেন অ্যাটলিস্ট মিনিমাম একটা স্ট্যান্ডার্ড হয়। তো সেটা খুব প্রয়োজন। যেমন ধরুন একটা এসেনশিয়াল পার্ট অফ আইসিইউ হচ্ছে একটা কনফারেন্স রুম, যেখানে ফ্যামিলির সাথে আমরা কথা বলতে পারবো। আমি এই পর্যন্ত আইসিইউ যে দেখেছি, একটা এস্টাবলিশড বা একটা সুন্দর কোয়াইট একটা জায়গা, সেটা আমি কিন্তু দেখিনি। একই সাথে যেটা করতে হবে আমরা যেটা করি, আইসিইউ পেশেন্ট তো মুমূর্ষ, সে তো অনেক সময় লাইফ সাপোর্টে, সে তো কথা বলতে পারে না, কিন্তু তার ফ্যামিলি, তার পরিবার কিন্তু ভীষণভাবে উদ্বিগ্ন থাকে। তো আমরা প্রতিদিন তাদের সাথে মিটিং করি। আমরা একটা
প্রথমে একটা কনফারেন্স রুম, যেখানে যদি খুব খারাপ কোনো নিউজ থাকে সেখানে বসে তার সাথে একেবারে বন্ধুর মতো আই লেভেলে তার সাথে কথা বলি। আই কন্ট্যাক্ট থাকতে হবে। খুব তাড়াহুড়া করে বলে চলে গেলে মানবিক আইসিইউ তো হবে না। আপনাকে চিন্তা করতে হবে যে হাউ ডাজ ইট ফিল টু বি ইন হিজ অর হার শুজ। এটা আপনি খুব ইম্পর্ট্যান্ট একটা কথা এনেছেন। দ্বিতীয়ত আমরা যেটা করি এটাকে বলে ABCDEF বান্ডল আইসিইউতে। এটা প্রতিটা ডাক্তারের ফলো করতে হয়। এটা অ্যাবসলিউটলি বেসিক অ্যান্ড এসেনশিয়াল। এটা মানে কি? A মানে হচ্ছে এয়ারওয়ে, B মানে হচ্ছে ব্লাড, C মানে হচ্ছে সার্কুলেশন। এগুলি তো আমরা ডাক্তারিতে দেখছি। EF, এফটা যোগ হয়েছে কিছু বছর আগে। F হচ্ছে ফ্যামিলি। আমরা কোভিডের আগে আমি আমার আইসিইউতে যেটা করতাম, বেশিরভাগ ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট যেটা করে ফ্যামিলি নিয়ে রাউন্ড দেয় এবং ফ্যামিলিকে সাথে সাথে এক্স-রে ক্যাট স্ক্যানটা আমরা দেখিয়ে দিই, দেখো এত সিরিয়াস, আমরা কিন্তু আর পারবো না, এ রোগীর কিন্তু যা করার সব করা হয়ে গেছে, লেটস টক অ্যাবাউট দ্য ট্রিটমেন্ট, সেটা আমরা বলে দিই। এটা করে ট্রান্সপারেন্সি হয় এবং ফ্যামিলি ভীষণ আস্থা বোধ করে। এটাই কিন্তু পার্ট অফ মানবিক আইসিইউ। জি আপা, আমি কিন্তু খুব ইমোশনাল হচ্ছি, কারণ হচ্ছে যে আমি জানি না যে আপনি দেখতে পাচ্ছেন কিনা যে আই এম অলসো টিয়ার। তার কারণ হচ্ছে যে আমি আমার বাবাকে আইসিইউতে হারিয়েছি এবং আমার ধারণা যে বাংলাদেশে প্রচুর মানুষ আছে যারা এই এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গিয়েছে এবং তাদের প্রায় সবারই এখানে এরকম একটি ধারণা আছে যে আমাদের এখানে যেটুকু প্রত্যাশা সেটুকু এখানে আমরা পাইনি। এবং আমি অনেক ডাক্তারকে বলতে শুনেছি বাংলাদেশে যে আমার বাবা বা আমার পরিবারের কেউ যদি গুরুতর অসুস্থ হয় তাহলে আমি তাকে আইসিইউতে নিতে চাই না। এই যে একটি বিষয় প্রতিষ্ঠিত হয়েছে, আমরা বলছি যে আমরা এগিয়েছি, বেসরকারি সেক্টরে অনেক আইসিইউ হয়েছে, সরকারি সেক্টরেও হচ্ছে, কিন্তু এই যে মিনিমাম যে রিকোয়ারমেন্ট, অর্থাৎ এটার সাথে যদি এমপ্যাথিটা যুক্ত না হয় তাহলে সেটা একটা মেকানিক্যাল বডি ছাড়া কিন্তু কিছু না। তো সেখানে বাংলাদেশের তো আসলে অনেক দূর আগানোর দরকার। এবং আপনি যেটা আমাদেরকে জানালেন যে আসলে ওরকম কোনো রেগুলেটরি বোর্ড নাই, আমি তো অনুভব করছি যে ওরকম রেগুলেটরি বোর্ড ছাড়া এই ধরনের ইউনিট মানে খুব বেশি এফেক্টিভ হবে বলেও তো মনে হচ্ছে না। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। গুরুত্বপূর্ণ বিষয় এগুলো পয়েন্ট, যে রেগুলেটরি বোর্ড আসলে থাকা উচিত এবং সরকারের যেটা করা উচিত, যখন একটা আইসিইউ তৈরি হয় প্রথমে ম্যান্ডেটরি একটা ফ্যামিলি রুম বা কনফারেন্স রুম রাখা উচিত, আর তারপরে ঠিক করা উচিত রেগুলেটরি বোর্ড। তারপরে চিন্তা করা উচিত কয়টা বেড হবে, কতজন ডাক্তার থাকবে। তবে আপনার যে কথা আপনি বললেন যে ডাক্তাররা নিজেরা তাদের আত্মীয় স্বজনকে আইসিইউতে নিতে চান না, এটার আসলে একটা কারণ আছে যেটা আমাদের দেখতে হবে, যে আসলে এখানকার যারা ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট, দে আর ডুইং এ ট্রেমেন্ডাস জব। আমি বলবো যে খুব ভালো কাজ করছে শুধু নয়, হারকিউলিয়ান জব করছে। তার কারণ হচ্ছে এই যে 16 কোটি বাংলাদেশ মানুষের বাংলাদেশ, এখানে কিন্তু বাংলাদেশে এক্সিস্টিং হয়তো ৫-৫০টা ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট আছে। তার মানে প্রতি 2 থেকে 2.5 লাখ মানুষে একজন ক্রিটিক্যাল কেয়ার ডাক্তার। একটু চোখ বন্ধ করে চিন্তা করলে অসম্ভব ক্রিটিক্যাল কেয়ার ডেলিভার করা। তবুও যারা আছে, আমি যতটা দেখেছি, আমি বলি আই এম পার্ট অফ দ্য ক্রিটিক্যাল কেয়ার ফ্যামিলি ইন বাংলাদেশ। আমি আসলে যখন থেকে কোর্স শুরু হয়েছে তখন থেকেই জড়িত। আমি জানি যে তারা একেবারে জান প্রাণ দিয়ে কাজ করে, হয়তোবা তাদের মিনস নেই, হয়তো রোগীর চাপ। আমি একটা ছোট্ট উদাহরণ দেই। আমি গ্রামের বাড়িতে যাই 2 দিন আগে এবং আমি বলেছি কোভিডের জন্য আমি কারোর সাথে দেখা করব না, রোগী তো দেখবই না। তো আমার ভাইয়ের মেয়ে, তার একটু প্রবলেম, তাকে আমি দেখতে বসলাম তাদের ঘরে, বেশ বাইরের থেকে দেখা যায় তাদের উঠান থেকে। আমি দেখলাম যে কিছু লোক আমার সাথে কথা বলতে এসেছে। আলটিমেটলি আমি 40টা রুগী দেখলাম। তো প্রতিটা ডাক্তারের তো এই চাপটা হয়। সেখানে আমি সত্যি সিম্প্যাথেটিক। তবে একসাথে কাজ করে আপনি যেটা বলছেন, অ্যাওয়ারনেস এনে মানবিকতা কিন্তু সব সময় ডেলিভার করা যায়। মানবিকতার কিন্তু প্রাইসলেস। অ্যাট দ্য সেম টাইম আমার কিন্তু কিচ্ছু খরচ হচ্ছে না।
আমি একই সাথে আমার ট্রেনিদের বলি, আমার স্টুডেন্টদের বা ফেলোদের বলি যে দেখো তোমরা যদি ভালো ব্যবহার করো তাহলে তোমার কাজটা অনেক সহজ হবে, and you will love your job. Not that people will love you, you will love your job, and then the job becomes so easy. তো এটা আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এনেছেন। ডক্টর আয়েশা মান্নান, আমরা আইসিইউর বিষয়ে কথা বলছি। একটি আদর্শ আইসিইউ ইউনিট যখন প্রতিষ্ঠিত হয় সেখানে তার যেমন ফিজিক্যাল কম্পোনেন্ট যেগুলো স্থাবর কম্পোনেন্ট সেটা আছে, আবার মানব সম্পদ কিন্তু এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। এই দুটো বিষয় যে একটু বলেন যে আলাদাভাবে কি কি জিনিস মাথায় রাখতে হয় একটা আইসিইউ এস্টাবলিশ করার জন্য। জি, অনেক ধন্যবাদ। আমি যদিও হাইলি স্কিলড অ্যান্ড হাইলি ট্রেন্ড ইন ইন্টেন্সিভ কেয়ার মেডিসিন বা ক্রিটিক্যাল কেয়ারে, আমি একা কিন্তু কিচ্ছু করতে পারবো না। সেখানে কিন্তু অনেকগুলো মানবিক কম্পোনেন্ট রয়েছে ম্যান পাওয়ারে, যেটা হচ্ছে একটা হচ্ছে ডাক্তার, তারপরে হচ্ছে নার্স, তারপরে হচ্ছে রেসপিরেটরি থেরাপিস্ট, সেই সাথে আমরা সাধারণত একটা ফার্মাসিস্ট, একটা ফিজিক্যাল থেরাপিস্ট আমরা নেই। তো প্রতিদিন আমরা যখন রাউন্ড দিই, আমরা রুম টু রুম এই পুরা টিম আমরা যাই একটা বরাদ্দ সময়, সাধারণত সকালবেলায়। তো সবচাইতে ইম্পর্টেন্ট কম্পোনেন্টটা কে? সবচাইতে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট কিন্তু নার্স। আমরা বলি যে আমেরিকায় নার্সেস রান আমেরিকান হসপিটালস। এটা ভীষণ ইম্পর্টেন্ট বোঝার জন্য, কারণ আমি কিন্তু রোগীর কাছে থাকি হয়তো 15 মিনিট 20 মিনিট, কখনো যদি রোগী ক্র্যাশ করে হয়তো 1 ঘন্টা, খুব রেয়ারলি 2 ঘন্টা। নার্স কিন্তু 24 ঘন্টা, এবং নার্সটা যদি সাথে সাথে আমাকে নোটিফাই না করে আমি তো ইন্টারঅ্যাক্ট করব না, আমি তো ইন্টারভিন করব না। এবং এই নার্সটা কিন্তু আসলে সাধারণ নার্সের মতো নয়, সে কিন্তু ক্রিটিক্যাল কেয়ার ট্রেন্ড। যেটা করা হয়, যারা ক্রিটিক্যাল কেয়ারের জন্য অ্যাপ্লাই করে তাদের কিন্তু একটা আলাদা একটা ট্রেনিং হয়। তারপরে এদেরকে অ্যাকসেপ্ট করার পরে ক্রিটিক্যাল কেয়ার এই যে হেড নার্স, সে কিন্তু 13 সপ্তাহের জন্য 13 উইকসের জন্য তাদের ট্রেন করে, তাদের পরীক্ষা দিতে হয় এবং সে পরীক্ষাটা পাশ করতে হয়। এবং বেশিরভাগ আমাদের হাসপাতালের নার্স CCRN মানে ক্রিটিক্যাল কেয়ার ট্রেন্ড রেজিস্টার্ড নার্স, ওদের কিন্তু আলাদা লাইসেন্স বা সার্টিফাইড ওরা। সেই সাথে তো বললাম যেটা রেসপিরেটরি থেরাপিস্ট, কারণ আইসিইউতে শ্বাস প্রশ্বাসের ব্যাপারটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তো রেসপিরেটরি থেরাপিস্ট থাকে। বাংলাদেশে অবশ্য খুব কম রেসপিরেটরি থেরাপিস্ট, এটা সাধারণত ডাক্তাররা নিজেই করে, কিছুটা নার্স করে, সাধারণত ডাক্তাররা নিজেই করে। সেই সাথে ফার্মাসিস্ট থাকে, কারণ এই পেশেন্টদের ড্রাগস বা ট্রিটমেন্ট রেজিমেন্ট তো ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়, সামটাইমস বাই দ্য আওয়ার চেঞ্জ হয়। তারপরে আমরা ফিজিক্যাল থেরাপিস্ট রাখি, কারণ একটা পেশেন্ট যখন আইসিইউতে যায় তার অ্যাক্টিভিটি, তার ফিজিক্যাল মানে ফিজিওলজিক্যাল মেকানিজমগুলো যত চলে। আমরা একটা ডায়েটিশিয়ানও রাখি, কারণ নিউট্রিশন ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, স্পেশালি ইন দ্য রেসপিরেটরি পেশেন্টস। তো এই কয়েকটা কম্পোনেন্ট দিয়ে কিন্তু আমরা রাউন্ড দিই, সাথে সাথে ইনস্ট্যান্টলি চেঞ্জ করে ফেলি আমরা রাইট দেয়ার যখন রাউন্ড দিচ্ছি। এটা অপেক্ষা করি না দিনের শেষে বা রাউন্ডের শেষে। এই মডেলটাই আসলে আমাদের মর্টালিটি রেট বা আমাদের রেজাল্ট খুব ইমপ্রুভ করছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমাদের আপনার কথা শুনে যেটা বুঝলাম যে এটি কিন্তু একটি প্রোটোকলের মতো বিষয়, আপনারা কিন্তু কিছু কম্পোনেন্ট দেখছেন এবং সেই অনুযায়ী একটা সিদ্ধান্ত নিচ্ছেন, এবং কখন কোন সিদ্ধান্ত নেবেন সেটারও কিন্তু একটা গাইডলাইন আপনাদের হাতে আছে। বাংলাদেশে কি আমরা এরকম কোনো গাইডলাইন মেনে চলছি সব হাসপাতালে, বা কতদূর এগিয়েছে এখানে, বা আপনার কি অভিমত? বাংলাদেশে মোটামুটি প্রতিটা ইনস্টিটিউশন তার ইনস্টিটিউশনাল গাইডলাইন চালাচ্ছে। এখানে ম্যান পাওয়ারের তো অবশ্যই ঘাটতি আছে, স্কিলড নার্স পাওয়াই তো খুব কঠিন, ক্রিটিক্যাল কেয়ার নার্স তো বাদই দিলাম। তবে এখন নার্সিং ওয়েল এস্টাবলিশড, এখন এই দিকে মনোযোগ দেওয়া উচিত। স্পেশালি কোভিড কিন্তু আমাদেরকে অ্যাওয়্যার করেছে যে একটা আইসিইউ কত ইম্পর্টেন্ট, এবং আইসিইউতে ক্রিটিক্যাল পেশেন্ট যে কিন্তু বেঁচে এসেছে। এর আগে কিন্তু কনসেপ্ট ছিল যে আইসিইউ হলো ওয়ান ওয়ে ডোর,
শুধু ঢোকা যায়, বের আর হওয়া যায় না। তো সেটা নেই বাংলাদেশে, কিন্তু মোটামুটি করছে। একটি ইম্পর্টেন্ট কথা আপনি তুলে ধরলেন, প্রোটোকল বেস থেরাপি। প্রতিটা অসুখের কিন্তু প্রোটোকল বেস থেরাপি বিভিন্ন ইনস্টিটিউট, আমেরিকান কলেজ অফ চেস্ট ফিজিশিয়ান, সোসাইটি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, এরা কিন্তু আমাদের জন্য কাজটা করে ফেলেছে। গাইডলাইন আছে কিভাবে সিওপিডি ট্রিটমেন্ট বা অ্যাকিউট রেসপিরেটরি ফেলিয়ার বা অ্যাকিউট হার্ট অ্যাটাকের ট্রিটমেন্ট করা উচিত। এইটা স্ট্যান্ডার্ডাইজ করা উচিত, সারা বাংলাদেশে করা উচিত। আপনারা জানেন যে আমরা পিএইচের বা প্ল্যানেটারি হেলথ একাডেমির সাথে এসেছি এবার মিটিং করতে। আমরা কিন্তু ডিজিএইচএস এর সাথে মিটিং করলাম যে আমরা চাই সারা বাংলাদেশের প্রতিটি জেলায় কিন্তু আইসিইউ আছে, প্রতিটি জেলায় সেম ট্রিটমেন্ট হওয়া উচিত অ্যাজ ইজ ডান উন্নত বিশ্বে। আমরা সেটা অ্যাডাপ্ট করার চেষ্টা করব টু বাংলাদেশ, যাতে এটা প্র্যাকটিক্যাল হয়, এবং এই প্রোটোকল বেস থেরাপিটা শুরু করতে হবে, তাহলেই আউটকাম ইমপ্রুভ হবে, অনেকখানি এগিয়ে যাবে আমাদের ক্ষেত্রে। আমরা এখানে আইসিইউর সেবা নেওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা কাজ করে কিন্তু খরচ। আমাদের বাংলাদেশের মতো একটি জায়গায় প্রচুর দরিদ্র মানুষ, এবং তারা সরকারি হাসপাতালের দিকেই তাকিয়ে থাকেন, বেসরকারি হাসপাতাল কিন্তু অনেকের নাগালের বাইরে। এই জায়গাটায় কি করণীয়? আসলে এই জায়গাটায় কিন্তু সরকারের অনেক কিছু করণীয় আছে, এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিরও অনেক কিছু করণীয় আছে। আপনি জানেন যে কোভিডের সময় রেমডেসিভির ছাড়া হলো, এবং রেমডেসিভিরের দাম একই দাম সব জায়গায় দেওয়া হলো। আমার মনে হয় 5,500 টাকা করে একটা ডোজ রেগুলেট করে দেওয়া হলো। এটা গলা কেটে কেউ 10, কেউ 15 সেটা কিন্তু নিতে পারিনি। সুতরাং সরকারের কিন্তু সম্ভব এই ট্রিটমেন্টটা রেগুলেট করা। আমরা জানি যে আমাদের জীবনে আমরা চিকিৎসা খাতে নিজের জন্য যতটা খরচ করি, আইসিইউতে যে তার 80% 10 বা 15 দিনে আমরা খরচ করে ফেলি। এটা খরচটা তো অবশ্যই রেগুলেট করতে হবে, এবং আমার মনে হয় ডাক্তার, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এবং সরকার কর্তৃপক্ষ একসাথে হয়ে এই ট্রিটমেন্টটা কিন্তু রেগুলেট করতে হবে। আইসিইউর কেয়ার সত্যি অস্বাভাবিকভাবে এবং আকাশচুম্বী এটার খরচ। এখানে আসলে অনেকখানি আমাদের কাজ করার সুযোগ আছে। আমাদের আইসিইউর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় এন্ড অফ লাইফ কেয়ার, যেটি আমি বিশেষ করে বলি যে যারা আইসিইউতে যাচ্ছে তাদেরকে কেউ এমন হতে পারে তার খুব গুরুত্বপূর্ণ একটি অপারেশন হয়েছে, সেজন্য তাকে রাখতে হলো কিছুদিন। আরেকজন হচ্ছে সে অনেক বছর ধরে সে অসুস্থ, অথবা তার বয়স 80-90 বছর। দুজনের কিন্তু বেঁচে ফেরার সম্ভাবনা কম, এবং দুজনের জন্য পরিবারের আবেগ অনুভূতির কিন্তু আলাদা পার্থক্য আছে। আইসিইউতে রোগী যারা যাবেন তাদের এই যে চিকিৎসা, সেখানে পার্সোনালাইজেশন, যেটা অর্থাৎ ব্যক্তিভেদে আলাদা আলাদাভাবে তাদেরকে ট্রিট করার, এটি আপনারা বাইরে কিভাবে করেন, বাংলাদেশে কতটা আছে? অনেক অনেক ধন্যবাদ। আমরা যেটা করি পার্সোনালাইজড কেয়ার এবং ইন্টিগ্রেটেড কেয়ার। তার মানেটা কি, একটা গুরুতর অসুস্থ রোগীর তো কয়েকটা স্পেশালিস্ট তার সাথে ইনভলভ করে। আমরা একে অপরের সাথে কথা বলি এবং আমরা সেম পেজে আসি যে হ্যাঁ, এই রোগীটার আউটকাম ভালো হবে এবং এই রোগীটার আর কোনো আশা নেই। তো এন্ড অফ লাইফ কেয়ার যেটা আপনি বললেন, এটা এত গুরুতর এবং এত খরচবহুল, সেটা উন্নত বিশ্বেও আমরা ভীষণ স্ট্রাগল করি। তবে আমরা যেটা করি, প্রথমত সবচাইতে ইম্পর্টেন্ট পার্সন হচ্ছে এই রোগীর পার্সোনাল ফিজিশিয়ান, যারা চিকিৎসক, যারা নন আইসিইউ চিকিৎসক, যারা সমাজের আপনারা কাজ করছেন, তাদের সবচাইতে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যদি একটা পেশেন্টের এন্ড স্টেজ সিওপিডি হয় বা এন্ড স্টেজ কোন ডিজিজ হয়, লাং ডিজিজ, লিভার ডিজিজ, যেটাই হোক, তাকে বুঝিয়ে দেওয়া যে আপনার চিকিৎসা কিন্তু নন রিভার্সেবল। একটা পেশেন্ট, তারপরে যখন একটা পেশেন্ট আইসিইউতে আসে, যে কোনো কারণে এই অসুখটা আরও
অ্যাডভান্স করলো বা নতুন একটা ইনফেকশন বা যা কিছু হলো, তখন আমরা সর্বপ্রথমে বলে দেই যে দেখো তোমার কিন্তু সারা জীবনের লাং ডিজিজ বা হার্ট ডিজিজ আছে। এই যে আইসিইউতে আসলে আমরা শুধু অ্যাকিউট প্রবলেমটা ট্রিট করব, ক্রনিক প্রবলেমটা কিন্তু শেষ নেই, সেটা কিন্তু আমরা ফিরিয়ে দিতে পারবো না। আমরা কিন্তু তোমাকে নতুন হার্ট বা নতুন লাংস দিতে পারবো না, আমরা শুধু অ্যাকিউট প্রবলেমটা ট্রিট করব। এতে করে রোগীর মাইন্ড সেট হয়। তৃতীয়ত আমরা যেটা করি, আমরা যখন এভরিডে যখন কনফারেন্স করি তখন কিন্তু পেশেন্টের ফ্যামিলি প্রিপেয়ার্ড হয় যে হ্যাঁ ওর গুরুতর সার্জারি দরকার, সে ভালো হবে এবং সেইভাবে আমরা এগোবো। তাদের ডিসিশন নিতে সময় লাগে না। যদি পেশেন্টটা নন রিভার্সিবল হয় বা এন্ড অফ লাইফ, আর কিছু করার নাই, তখন কিন্তু আমরা তার সাথে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড পুরো ট্রিটমেন্ট এ পর্যন্ত কি হলো এবং এখন আর কিচ্ছু করার নাই সেটা কিন্তু আমরা বলি। আমি একা বলি না, আর অন্য স্পেশালিস্টরা তাদের অ্যাঙ্গেল থেকে বলে। লাস্টে আমরা যেটা করি, আমরা বুঝাই যে আমরা করতে পারি যে সে লাইফ সাপোর্টে বেঁচে থাকতে পারে, আর্টিফিশিয়ালি লাইফ, তার কিচ্ছু কাজ করছে না, এটা বেঁচে থাকতে পারে হয়তো 10 দিন 15 দিন, অসম্ভব ব্যয়বহুল, কিন্তু এটার 99% বা 95% লাইকলিহুড সে ফেরত আসবে না। তখন আমরা চিন্তা করতে বলি, আপনারা কি কন্টিনিউ করতে চান নাকি টার্মিনেট করতে চান বা বন্ধ করে দিতে চান। সেটা আমরা ডিসিশনটা একা নেই না। আমরা স্টেট অফ কেন্টাকি ল হচ্ছে আরেকটা চিকিৎসক যে কখনোই এই রোগীকে দেখে নাই, সে এসে সেকেন্ড ওপিনিয়ন দেয় এবং সে বলে যে হ্যাঁ আমি ডক্টর শিকদারের সাথে একমত যে আই ডোন্ট থিঙ্ক দের ইজ এনি মিনিংফুল চান্স অফ রিকভারি, বা যদি তাকে সে ইমপ্রুভও করে তার কোয়ালিটি অফ লাইফ কিন্তু আর নেই, সে ভেজিটেবল হয়ে বেঁচে থাকবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় এন্ড অফ লাইফ কেয়ারের। আচ্ছা, আমরা এন্ড অফ লাইফ কেয়ার এই বিষয়ে কথা বলছিলাম বিরতির আগে। এন্ড অফ লাইফ আমরা যখন বুঝতে পারি, একজন ডক্টর বা একটা বোর্ড অফ ডক্টরস যখন বুঝতে পারেন যে রোগীটি মারা যাবেন, তখন তার পরিবারকে এই সিদ্ধান্তে যুক্ত করার একটি প্রচেষ্টা আপনারা নিচ্ছেন। আমি যদি একটি উদাহরণ দেই যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট সিনিয়র বুশ মারা গেলেন বা তার স্ত্রী বারবারা বুশ মারা গেলেন, আমরা শুনি স্টেটমেন্ট বলে যে মৃত্যুর আগ পর্যন্ত আগের সময় তিনি তার পরিবার পরিজন দ্বারা পরিবেষ্টিত ছিলেন, সারাউন্ডেড বাই বিলাভেড ওয়ান্স। বাংলাদেশে এই ঘটনাটি আমরা কম দেখি। আইসিইউতে একজন মানুষ একা মারা যান, তার পরিবার মৃত্যুর একদম শেষ মুহূর্তে গিয়ে জানতে পারেন যে তিনি মারা যাচ্ছেন এবং তখন আমরা তার হাতটিও শেষ মতো ঠিকমতো ধরতে পারি না যখন জীবিত আছেন। এটি বোধহয় প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমরা আসলে এটি এনশিওর করার জন্য কি করতে পারি? জি, অনেক ধন্যবাদ। এত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি তুলে ধরলেন, যেটা এন্ড অফ লাইফ কেয়ার। আমরা যেটা করতে পারি, বাংলাদেশে যেটা করতে পারি, যেটা আপনি বললেন যে সিনিয়র বুশ এবং বারবার বুশের ব্যাপারে হয়েছে, আমরা যখন দেখি যে আর কোনো কোয়ালিটি অফ লাইফ নেই, যেমন ধরেন লাং ক্যান্সার, লাং ক্যান্সারটা সারা শরীরে ছড়িয়ে পড়েছে এবং সে ট্রিটমেন্ট হয়তো পেয়েছে বা ডায়াগনোসিস হয়েছে অ্যাট ভেরি অ্যাডভান্স স্টেজ। এই পেশেন্টটাকে আইসিইউতে নিয়ে আর্টিফিশিয়ালি তাকে ভেন্টিলেট করে এবং বিভিন্ন মনিটর সব দিয়ে আসলে তো তার আউটকাম একই হবে। তো শুরুতেই আমরা ডাক্তাররা যেটা করতে পারি, আমরা খুব একেবারে খোলাখুলি ভাবে তাদের বলতে পারি। এখানে একটা ব্যাপার আছে, অ্যাকসেপ্টেন্সির জন্যে আমাদের কিন্তু চিন্তা করতে হবে যেটা আমার ফ্যামিলি এবং আমার সেই সময় কেমন লাগছে। খুব সফটলি, খুব প্যাশনেটলি এবং ভীষণ কেয়ারিং দিয়ে বলতে হবে, যে আবারও এক্সপ্লেন করতে হবে, দেখো আমি কিন্তু সব মিনস আমি কিন্তু এক্সস্ট করে ফেলেছি। তো তারপরে তাকে অপশন দিতে হবে কি কি করা যায়। তুমি কি চাও যে হাসপাতালে মারা যাক, আইসিইউতে অন লাইফ সাপোর্ট, পেশেন্ট তো মারাই যাবে, অর ইন এ রেগুলার বেড কোয়াইটলি ইন দ্য হসপিটাল, কিংবা বাড়িতে, যেটা আমরা আমেরিকায় করি, হসপিস থাকে, তো তারা বাসায় এসে চেক করে, হয়তো একটা নার্স এসে চেক করে, একটা ডাক্তার হয়তো কিছু
কমফোর্টের জন্য বা পেইনের জন্য কিছু ওষুধ দেয়। আমরা বলি আইসিইউতে যে ইটস ওকে টু প্রলং লাইফ, অবশ্যই ইটস ওকে টু প্রলং লাইফ। ইটস I don't know if it's okay to prolong suffering, আমরা জানি না, but it's definitely not okay to prolong death. আচ্ছা, আমরা যখন এই কথাটা আমাদের রোগীর পরিজনদের, আত্মীয় স্বজনদের যখন বলি, ওরা কিন্তু তখন সাথে সাথে ওদের কিন্তু চেহারা চেঞ্জ হয়ে যায় এবং আমরা বলি যে সময় নাও, এখন আমাকে অ্যান্সার দিও না, তুমি ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলো এবং আমাকে বলো, কারণ পেশেন্টটা ক্র্যাশ করলে আমি কিন্তু জিজ্ঞেস করব না, আমি কিন্তু লাইফ সাপোর্টে দিয়ে দিব। এটা আসলে আপনি তো জানেন যে প্রতিটা সমস্যার প্রাইমারি সলিউশন হচ্ছে কমিউনিকেশন। একটা রোগীর আত্মীয় স্বজনের সাথে কমিউনিকেট করতে হবে। রোগী যদি সজাগ থাকে, রোগীর সাথে কমিউনিকেট করতে হবে। আমি এ পর্যন্ত কোনো রোগী পাই নাই আমাদের এত ডেভেলপড সোসাইটিতে যে বলছে আই ওয়ান্ট টু বি অ্যালাইভ অন লাইফ, কেপ্ট অ্যালাইভ অন লাইফ সাপোর্ট। যখন আমরা বলি, মাঝে মাঝে 2-3টা সেশনও দিতে হয় ওদেরকে বোঝাতে, ওরা কিন্তু বলে যে আই ডোন্ট ওয়ান্ট টু বি কেপ্ট অ্যালাইভ আর্টিফিশিয়ালি। খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটাই। এখানে কমিউনিকেশনের প্রসঙ্গটা যেহেতু এনেছেন, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের ক্ষেত্রে একটি খুব রূঢ় অভিযোগ আছে আমাদের রোগীদের পক্ষ থেকে যে অহেতুকভাবে একজন রোগীকে আইসিইউতে রাখা হয়েছে, অথবা মৃত্যু প্রায় নিশ্চিত এটা জেনেও আইসিইউতে রাখা হয়েছে, এমনকি মৃত্যুর পরেও আইসিইউতে রাখা হয়েছে। শুধু ওই যে যেহেতু অনেক খরচ, হসপিটাল এখান থেকে একটি বড় বিল নিতে চেয়েছে, এরকম একটি অভিযোগ কিন্তু আমাদের এখানে থাকে। এটার কতটা মনে হয় যে কমিউনিকেশন প্রবলেম, অথবা কতটা সত্যি বলে আপনার কাছে মনে হয়? আমি একেবারে দৃঢ় চিত্তে বিশ্বাস করি যে আইসিইউ যে কেয়ারটা দেওয়া হয় সেটা টাকার জন্য বা ইনকামের জন্য দেওয়া হয় না। হাসপাতালের পক্ষ থেকে এবং ডাক্তারদের পক্ষ থেকে তো না, অবশ্যই। আমি যতটা এটা আমার বিশ্বাস যে একটা ডাক্তার টাকার জন্য আসলে অহেতুক আইসিইউতে রাখে না। এটা এখানে যেটা হয়, যদি ফ্যামিলির সাথে খুব সরাসরি কমিউনিকেট করা হয়, তখন আমরা যেটা করি, আমরা জানি যে পেশেন্টটা যেই আমরা আইসিইউ থেকে নিয়ে যাব রেগুলার বেডে, পেশেন্টটা ড্রাস্টিক্যালি ডিটোরিওরেট করবে, কারণ পেশেন্টটার তো আনস্টেবল, এর অবস্থা তো খুব খারাপ। কিন্তু আমরা আইসিইউতে রাখি আর না রাখি, সে আলটিমেটলি বাঁচবে না। আইসিইউতে রাখলে হয়তো কয়েকদিন বেশি বাঁচবে। তখন আমরা পেশেন্টের ফ্যামিলিকে বলি, সরাসরিভাবে বলি এবং বলি যে ডিসিশনটা তোমার, যে পেশেন্টটা খারাপ হবে তারপরেও ও রেগুলার বেডে যাবে, যেখানে তোমরা থাকতে পারবে, and they will be surrounded by family। এবং আমরা যে 100 বার সুই ফোটাচ্ছি, এত ব্লাড নিচ্ছি, এত মনিটরিং করছি, আমরা তাকে ঘাড় ফেরাতে দিচ্ছি না, কারণ পারফেক্ট ট্রেসিং হতে হবে, এই সব কষ্ট থেকে সে কিন্তু পরিত্রাণ পাবে। আমরা বলি যে ফ্যামিলি তোমরা ডিসিশন নাও, তখন কিন্তু অভিযোগটা আসে না এবং সেখানে কিন্তু কমিউনিকেশনটা একটা ট্রেমেন্ডাস একটা ব্যাপার। সেই সাথে একই সাথে লাইফ সাপোর্টে যাবে কি না সব কিছু, আমি যেটা বলি যে দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট। আচ্ছা জি, সেটাই। ডিসিশনটা তোমার। যদি ফ্যামিলি মেম্বার ডিসিশন নেয় তাহলে অভিযোগটা আসবে কোত্থেকে? সেটাই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর আয়েশা মান্নান শিকদার আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। ভীষণ উপকৃত হয়েছি আমি ব্যক্তিগতভাবে, এবং আমি নিশ্চিত যে যারা আজকে আমাদের প্রোগ্রাম শুনেছেন, আপনাকে আবারও আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক ধন্যবাদ। আপনার সাথে আপনি এত গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরলেন। আমি আগেও আপনার সাথে প্রোগ্রাম করেছি, কিছুটা রিমোটলি করেছি, সরাসরি পরিচিত হয়ে অনেক ধন্যবাদ। আপনার প্যাশন আমার মনে হয় বাংলাদেশের অনেক ভবিষ্যৎ উজ্জ্বল, এবং সেই সাথে চ্যানেল 24-কে এবং সুরক্ষায় প্রতিদিনকে অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে। ধন্যবাদ আপা।
দর্শক, শেষ করতে যাচ্ছি আজকের সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠান। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল আমাদের আলোচ্য সূচিতে। মানবিক আইসিইউ আমাদের প্রত্যাশা করণীয়। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে যুক্ত আছেন ডক্টর আয়েশা মান্নান শিকদার। তিনি আমাদের সাথে আজকে ছিলেন। আশা করি যে এই পরামর্শগুলো তিনি দিয়েছেন, যেই অভিব্যক্তি তিনি রেখেছেন, সেগুলো আমাদের জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ রেখে আজকের মতো শেষ করছি।